আচ্ছা, গত ক্লাসে আমরা পড়েছিলাম কোন কোন দেশ নিয়ে? আমরা পড়েছিলাম মালদ্বীপ, এরপরে নেপাল, রাইট? আচ্ছা, আজকে আমাকে প্রথম যে কোশ্চেনটার উত্তর দিবে সে হলো লিয়ানা। লিয়ানা, শুনতে পাচ্ছো লিয়ানা? জি স্যার। আচ্ছা লিয়ানা, তুমি আমাকে বলবে যে আহ, নেপালের পুরুষদের একটা পোশাক আছে, ঐতিহ্যবাহী পোশাক, এটার নাম কি? লিয়ানা বলতে পারবে? স্যার আমি পারবো, স্যার আমি পারবো। আচ্ছা ওয়েট ওয়েট, আমি আমি জানি অনেকেই অনেকেই পারবে, আমি শুধুমাত্র যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দিবে, ঠিক আছে? বাকি মিউট করে রাখবে, কারণ সবাইকে কিন্তু আমরা সুযোগ দিতে পারছি না একদিনে। ওকে, আমি তাহলে কোশ্চেন করছি এবার। কোশ্চেন করবো, দেখি। তাহমিদ, তাহমিদ শুনতে পাচ্ছ আমাকে? তাহমিদ, তাহমিদ হুসাইন। আচ্ছা, তাহমিদ উত্তর দিতে পারছে না। আহনাফ, শুনতে পাচ্ছ? আহনাফ। জি স্যার। আহনাফকে ডাকছি, আহমেদ মোয়াজ না। আচ্ছা, আহনাফ রেসপন্স করছে না। ওকে, মোয়াজ তুমি বলতে পারবে? আমি একটু কোশ্চেন করছি। নেপালের পুরুষদের একটা ঐতিহ্যবাহী পোশাক আছে এবং নারীদের জন্য আম, একটা পোশাক আছে মেনশন করা, তাই না, তোমাদের বই? সেই দুইটা পোশাকের নামগুলো বলো প্লিজ। স্যার মোয়াজ আমি বলতে পারবো। পারবে? মোয়াজ, হ্যালো মোয়াজ। স্যার আমি পারবো। জি স্যার আমি হ্যাঁ, পারবো। তোমাকেই তো আমি কোশ্চেনটা করলাম, হ্যাঁ উত্তর দাও আগে মোয়াজ। মহিলাদের জন্য মহিলাদের জন্য শাড়ি, ছেলেদের জন্য টুপি। টুপি আসলে পুরুষ মহিলা উভয়ই পরে নেপালে, স্যার বাট আমি পুরুষদের পারবো। পুরুষদের জন্য আরেকটা পোশাক আছে। এটা আমি জিজ্ঞেস করব তালহা জুবাইর। তালহা, তুমি উত্তর দিতে পারবে এটা? স্যার দৌড়া সুরুয়াল ছেলেদের জন্য। কে বললো এটা? স্যার আমি তোমার নামটা বলো প্লিজ। আহমদ মুয়াজ। আচ্ছা, মুয়াজ বলতে পারলা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এটাই হচ্ছে সঠিক উত্তর। পুরুষদের জন্য যে সেটার নাম, রাষ্ট্রীয় যে পোশাকটা সেটা হচ্ছে দৌড়া সরোয়াল। আচ্ছা, এবার হৃদ্যতা। হৃদ্যতা শুনতে পাচ্ছ? হৃদ্যতা। জি স্যার। আচ্ছা, তুমি আমাকে উত্তর দিবে যে আফগানিস্তানের, আচ্ছা আফগানিস্তান তো আমরা এখনো পড়িনি তাই না, মালদ্বীপ পড়েছি। আচ্ছা, ফেইলি, ফেইলি নামে একটা পোশাক আছে, এটা হচ্ছে মালদ্বীপে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এটা আসলে কি ধরনের পোশাক? মানে এই ফেইলি পোশাকটা আসলে কি? বাংলাদেশে বাংলা একটা নাম আছে এটা। স্যার আমি পারবো। ওয়েট প্লিজ, বাকিরা এখন উত্তর দিবে না, আগে তার শেষ করি। দেখি ঋদ্ধতা উত্তর দিতে পারি কিনা। ঋদ্ধতা পারছো না। আচ্ছা, রাজশ্রী স্যার পারবো। ভৌমিক। রাজশ্রী ভৌমিক উত্তর দিতে পারবে? স্যার আমি পারবো। লুঙ্গি। হ্যাঁ, আবার বলো প্লিজ, রাজশ্রী ভৌমিক। স্যার লুঙ্গি। লুঙ্গি, রাইট। ফেইলি হচ্ছে লুঙ্গির মতো এক ধরনের পোশাক, যেটা কি মালদ্বীপে পুরুষ এবং মহিলা সবাই ব্যবহার করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদেরকে উত্তর দিবে নাফিসা তাবাসসুম। নাফিসা, শুনতে পাচ্ছ? নাফিসা? না, নাফিসা কথা বলছে না। ওকে, সো আমাকে বলবে এখন মাহিন সরকার। মাহিন, শুনতে পাচ্ছ? মাহিন, মাহিন, হ্যালো। জি স্যার শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ মাহিন, তুমি নেপালের কয়েকটা কয়েকটা উৎসবের নাম বলো তো প্লিজ। স্যার শুনতে পাইনি। নেপালের কয়েকটা উৎসবের নাম বলো প্লিজ। স্যার নেপালের কয়েকটা উৎসব, উৎসব। স্যার নেপালের কয়েকটি উৎসবের নাম হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, বুড়িওরানো, ঝ্যামগাং, মলোধু। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে আজকে আর একজনকে জিজ্ঞেস করব, তারপর আজকের জন্য আমাদের জিজ্ঞেস করা বা ফিডব্যাক নেওয়া শেষ হবে। নেক্সট দিন বাকিদেরকে জিজ্ঞেস করবো ভাইগণ। ওকে, তো আজকে বলবে এরপর লাবিবা। লাবিবা, শুনতে পাচ্ছ? লাবিবা। ইয়েস স্যার। আচ্ছা, লাবিবা, তুমি আমাকে বলতে পারবে যে আম, মালদ্বীপের ঐতিহ্যবাহী খাবারগুলো কি কি? না স্যার আমি লাস্ট ক্লাসে ছিলাম না। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে কিন্তু মালদ্বীপ এবং নেপালের ঐতিহ্যবাহী বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। প্লিজ একটু পড়ে নিবে অথবা ক্লাস রেকর্ডিংটা আগে দেখে নিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওকে স্যার। আরেকজনকে কোশ্চেন করতে পারবো আজকে, যেহেতু লাইভ উত্তর দিতে পারছে না। সো আরেকজনকে বলি তাহলে, কে বলবে? ফায়াজ বিন নোমান। ফায়াজ, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তোমাকে আমি লাস্ট কোশ্চেনটা করছি। আমাকে তুমি বলবে যে নেপালের বেশ একটা নামকরা খাবার আছে, এই খাবারটা অনেক বড় একটা প্লেটে সার্ভ করা হয়, ঠিক আছে? যার মধ্যে অনেক ধরনের খাবারের ভিন্ন ভিন্ন ধরনের আইটেম থাকে। এটার নামটা কি বলো তো? স্যার থাকালেই থাকবে। থাকালি থালি, রাইট। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আজকের জন্য আমাদের ফিডব্যাক নেওয়া শেষ। আমরা এখন বাকি যে ডিসকাশন গুলো আছে সেগুলো শুরু করছি। তোমাদের যারা এখনো ফিডব্যাক দিতে পারছো না, প্লিজ মন খারাপ করার কিছু নেই। আমাদের হাতে অলরেডি লিস্ট আছে, কে কে সোফার উত্তর দিয়েছো, দেখতে পাচ্ছ কিনা জানি না। সো আমি লিস্ট চেক করে করে যারা বাদ যাচ্ছ তাদেরকে ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আমরা ফিডব্যাক নেওয়ার ট্রাই করবো। ওকে, সো আমি স্ক্রিনশটটা স্টার্ট করছি, পাশাপাশি রেকর্ডিংটাও স্টার্ট করে দিই। ওকে, রেকর্ডিং হচ্ছে অলরেডি। ওকে, সো আজকে আমরা যেটা পড়বো, এটা তিনটা দেশের বিষয়ে পড়বো: আফগানিস্তান, শ্রীলঙ্কা, আর হচ্ছে
ভুটান। এই তিনটা দেশের সম্পর্কে জানতে পারলে, তাদের ঐতিহ্য সম্পর্কে জানতে পারলে, সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানতে পারলে এই চ্যাপ্টারে আলোচনাটা শেষ হবে। তবে আজকে ক্লাসে আমি অলরেডি আরো কিছু কন্টেন্ট নিয়ে আসছি, যেন তোমরা শুধুমাত্র বইয়ের তথ্যগুলো দেখে যদি না বুঝতে পারো, সেই জন্য তোমাদের জন্য যেন বোঝা আরো সহজ হয়, আমি কিছু ছবি অলরেডি কালেক্ট করে রেখেছি, সেখান স্যার থেকে একটু আমরা ডিসকাস করব, ঠিক আছে? স্যার বড় করলে একটু ভালো হয়, একটু বড় আচ্ছা, করলে ভালো হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, কোনটা বড় করবো বলো তো, বই নাকি ছবি, কোনটা? বইটা একটু বড় করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো প্লিজ। স্যার তো মোবাইল থেকে নিজে নিজে বড় করা যায়। হ্যাঁ, মোবাইল থেকে কিন্তু চাইলে এরকম স্ক্রিনে তুমি দুইটা ফিঙ্গার দিয়ে যদি এরকম ভাবে টান দাও, তাহলে কিন্তু স্ক্রিনটা বড় হয়ে যাবে। জি স্যার। ওকে, সো আমি শুরু করছি। তো প্রথমত যেটা শিখবো আমরা, এটা হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার আরেকটা দেশ, যেটা হচ্ছে আফগানিস্তান, তাই না? তো আফগানিস্তানের অবস্থানটা মানচিত্রে কোথায় সেটা আমরা চলো একটু দেখে আসি। তোমরা এই যে মানচিত্র দেখতে পাচ্ছ, এখানে একটা মানচিত্র দেখতে পাচ্ছ, তাই না? মানচিত্রের এইটা হচ্ছে ভারত, ভারতের ঠিক পশ্চিমে আছে পাকিস্তান, আর পাকিস্তানের সাথেই আরেকটা দেশ, এই যে দেখো এখানে কালার করা আছে, এই যে কিছুটা অরেঞ্জ কালার করা আছে, এইটা হচ্ছে আফগানিস্তান, ঠিক আছে? স্যার এটা তোমার কাছে পাকিস্তান। হ্যাঁ, বুঝতে পারিনি, আবার বলো প্লিজ। স্যার এটা পাকিস্তানের আগে। হ্যাঁ হ্যাঁ, পাকিস্তানের আগেই হচ্ছে আফগানিস্তান। ওকে, আমি অ্যানোটেশনটা বন্ধ করে দিচ্ছি, কারণ তোমরা অনেকেই হচ্ছে ক্লাসে অ্যানোটেট করো, সরি। ওকে, তাহলে আফগানিস্তানের অবস্থানটা কোথায় আমরা দেখে বুঝতে পারবো। এবার আমরা সবাই একটু কোনো কোশ্চেন না থাকলে একটু মিউট করে রাখবে প্লিজ, ঠিক আছে? আচ্ছা, তো এবার দেখো আফগানিস্তানের প্রথম যে মানে আফগানিস্তানের লোকেরা যে ভাষায় কথা বলে, বাংলাদেশের মানুষ যেরকম বাংলা ভাষায় কথা বলে, আফগানিস্তানের মানুষ এরকম পশতু এবং দারি নামে দুইটা ভাষা আছে। এই এই দুইটা প্রধান ভাষায় তারা কথা বলে তাদের দেশে, ঠিক আছে? এই যে দেখো আমি অলরেডি মার্ক করে রেখেছি, সো তোমরা চাইলে এগুলোকেও মার্ক করে রাখতে পারো। পশতু এবং দারি এগুলো হচ্ছে আফগানিস্তানের প্রধান ভাষা। আফগানিস্তানে অনেক ধরনের শস্য উৎপন্ন হয়, তার মধ্যে গম, ভুট্টা, বার্লি, চাল, এই ধরনের শস্যের তৈরি বিভিন্ন ধরনের খাবার আফগানিস্তানের মানুষ খেয়ে থাকে। এখন গম কি জিনিস, গম তো তোমরা চেনো অলরেডি, যে এই যে দেখো আমাদের যে চিত্রগুলো আছে ডান পাশে, এখানে কিন্তু গমের কি আছে, চিত্র দেওয়া আছে, যে গম গুলা জমিতে যখন থাকে তখন দেখতে কেমন দেখা যায়, তাই না? ভুট্টা তো তোমরা অলরেডি চেনো, অনেকেই পপকর্ন খাওয়া আমরা জানি, এই পপকর্ন বানানো হয় মূলত ভুট্টা থেকে, তাই না? আর এরপরে দেখো আরেকটা আরেকটা এখানে এই ফসলের নাম বলা আছে, সেটা হচ্ছে বার্লি। এইটা অনেকে হয়তো বা চেনো না। আম, বার্লিটা হচ্ছে ভুট্টার মতোই, ভুট্টার কাছাকাছি এক ধরনের শস্য, দেখতে অনেকটা, গাছটাকে দেখতে অনেকটা ভুট্টা গাছের মতোই মনে হয়, সরি এই গম গাছের মতোই মনে হয়, বাট এটা গমের থেকে একটু সূচালু আকৃতির হয়। দেখো তোমরা নিচে ছবি দেখতে পাচ্ছ, তাই না? এখানে যেটা একটু সূচালু সূচালু দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে বার্লি। তো এই ধরনের শস্য দিয়ে আফগানিস্তানে ভিন্ন ভিন্ন ধরনের খাবার রান্না করা হয়। তার মধ্যে আফগানিস্তানের মোস্ট পপুলার ডিশ যদি আমি বলি, বাংলাদেশে ওইটা ইদানিং অনেক বেশি পাওয়া যায়, পাকিস্তানেও পাওয়া যায়, সেই খাবারটার নাম হচ্ছে কাবুলি পোলাও। কাবুলি পোলাওটা দেখতে কেমন হয়, দেখো তোমাদের জন্য আরেকটা ছবি আমি এখানে রেখেছি, এইটা হচ্ছে কাবুলি পোলাওয়ের ছবি, সবাই দেখতে পাচ্ছ? স্যার আচ্ছা, এই Yes, কাবুলি sir. পোলাও তৈরি করা হয় কিভাবে? এটা মূলত ওরা গাজর এবং কিশমিশ, এছাড়াও হচ্ছে বিভিন্ন ধরনের মাংস, তারপরে এই চাল, এর সমন্বয়ে এবং বিভিন্ন ধরনের স্পাইস অর্থাৎ মশলার সমন্বয়ে তারা এই পোলাওটা তৈরি করে, এটাকে বলা হয় কাবুলি পোলাও, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো মুনতাহা। মিষ্টির সাথে আবার কে ঝাল খায়? মিষ্টির সাথে। আচ্ছা, আমাদের দেশের মানুষদের যে আমাদের যে টেস্ট বা আমাদের যে রুচি, তার আমরা সাধারণত স্পাইসি খাবারগুলো একটু বেশি পছন্দ করি, কিন্তু আফগানিস্তানের যে মানুষগুলো আছে তারা এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করে, ওদের ঐতিহ্যটা এরকম, ঠিক আছে? ওদের এখানে যে গাজর, এছাড়া হচ্ছে গাজরটার থেকে মূলত মিষ্টতা ওদের মধ্যে তৈরি হয়, বা কিশমিশ জাতীয় যে খাবার, ফ্রুটস, ড্রাই ফ্রুটস গুলো দেওয়া হয়, সেখান থেকে কিছুটা মিষ্টি মিষ্টি ভাব এখানে চলে আসে। তার মানে এই পোলাওটা এত বেশি ঝাল হয় না ঠিকই, বাট ফ্রেগ্রেন্ট হয়, খুব স্মেল, সুন্দর স্মেল পাওয়া যায়, এবং কিছুটা মিষ্ট স্বাদের হয়। এটা ওই দেশের মানুষের খাবারের টেস্ট বাটটা এরকম, ঠিক আছে? ওকে স্যার। তবে বাংলাদেশের মানুষের মতো এত বেশি ঝাল, এত বেশি মরিচ, হলুদ এ ধরনের বেশি ওরা খুব বেশি ব্যবহার করে না, এই জন্য দেখো লেখা হয়েছে আফগানিস্তানের মানুষেরা, মানে আফগানরা, বাংলাদেশের মানুষদেরকে কি বলি আমরা, বাঙালি বলি, তাই না? তো আফগানিস্তানের মানুষদেরকে বলা হয় আফগান।
তো ওনারা কি খায়, কম মশলাযুক্ত খাবার খায়, মানে আমাদের বাংলাদেশের মানুষের মতো খুব ঝাল ঝাল খাবার খুব একটা তারা খায় না। এই কে গান গাচ্ছ, প্লিজ মিউট করে দাও। আচ্ছা, স্যার পড়ার সময় গান গাওয়া যাবে না। হ্যাঁ বলো প্লিজ। স্যার এগুলো কি ছোট ছোট, এগুলো কি খেজুর? এটা মানে কিশমিশের মতো এক ধরনের ড্রাই ফ্রুট, ঠিক আছে, মূলত এটা এক ধরনের কিশমিশ, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও কিশমিশ ছাড়াও আরো ভিন্ন ভিন্ন ধরনের ড্রাই ফ্রুটও কিন্তু তারা এখানে ইউজ করে। আচ্ছা, এরপরে আফগানিস্তানের মানুষের খাবারের মধ্যে তারা দুগ্ধজাত খাবার, মানে হচ্ছে বিভিন্ন পশুর দুধ দিয়ে, যেমন চিজ, দই, মাঠা, বা বাংলাদেশেও কিন্তু এগুলো খুব প্রচলিত, তাই না? তো ওরাও হচ্ছে এরকম দুধ দ্বারা তৈরি বিভিন্ন ধরনের খাবার তারা খেতে পছন্দ করে, যেমন দুধ, দই, মাঠা, এগুলো তারা দুধে তৈরি খাবার এগুলো খায়। এছাড়াও বিভিন্ন তাজা এবং শুকনা ফল কিন্তু পাওয়া যায় আফগানিস্তানে, সেখানে তারা এই ফলগুলো খেয়ে থাকে। তাহলে আমরা জানতে পারলাম যে আফগানিস্তানে প্রধানত শস্যগুলো কি কি। শস্যগুলোর মধ্যে হচ্ছে গম, ভুট্টা, বার্লি এবং চাল। আর এগুলো তাদের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটা হচ্ছে এই কাবুলি পোলাও। আর তারা একটু মশলা জাতীয় খাবার কম খায়, আর দুগ্ধজাত খাবারও তারা খায়, এছাড়াও বিভিন্ন ধরনের ফলও তারা খেয়ে থাকে। তাহলে তোমাদের যখন যদি প্রশ্ন আসে যে আফগানিস্তানের মানুষের খাদ্যাভ্যাস বর্ণনা করো, একটু বড় প্রশ্ন আসলো, তখন তোমাকে এই সবগুলো কথা কিন্তু তখন বলতে হবে, ঠিক আছে। এবার আমরা জানবো যে আফগানিস্তানের মানুষ কোন ধরনের পোশাক পরে। আফগানিস্তানের মানুষ যেহেতু ম্যাক্সিমাম তারা হচ্ছে মুসলমান ধর্ম গরিষ্ঠ মানুষ, তো মুসলমান ধর্মের মানুষের যে ঐতিহ্যবাহী পোশাকগুলো আছে সেগুলো কিন্তু তারাও পরে। তবে আফগানিস্তানে কিছু স্পেশাল টাইপ, মানে সেগুলো আফগানিস্তানের জন্য স্পেশালি বানানো হয়, একটু ভিন্ন ডিজাইনের কুর্তা বানানো হয়। তো সেগুলো কিরকম দেখো একটু, আমরা তোমাদেরকে কিছু ছবি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে একজন পুরুষ আফগানিস্তানের খুব ঐতিহ্যবাহী একটা পোশাক পরে আছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এটা হচ্ছে মূলত কুর্তা। হ্যাঁ, আফগানিস্তানের কুর্তা মানে পাঞ্জাবির মতো দেখতে, কলার বলা, এরকম সামনে দুইটা করে পকেট থাকে। আম, এই ধরনের পোশাককে বলা হয় আফগানি কুর্তা, ঠিক আছে। তো পুরুষরা এই ধরনের পোশাকগুলো আফগানিস্তানে খুব বেশি স্যার পরে কাবলি, থাকে। কাবলি স্যুট। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এগুলো কি কাবলি যে? কাইন্ড অফ ওইরকম, কিন্তু এগুলোকে কুর্তায় বলা হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয়, কুর্তার সাথে তারা পাজামা পরে, পুরুষেরা কুর্তা এবং পাজামা একসাথে তারা ম্যাচ করে পরে থাকে। এবার আসো যে নারীরা, আফগানিস্তানের যে নারীরা তারা কি পরে। তারা আফগানিস্তানের তার নারীরা কিন্তু, যেহেতু বললাম যে বেশি ম্যাক্সিমাম আফগানিস্তানের মানুষেরাই হচ্ছে মুসলমান ধর্মীয় মানুষ, সো নারীরা করে কি, ম্যাক্সিমাম মানুষেরা বোরখা পরে, বোরখা পরে এবং মাথার মধ্যে তারা হিজাব পরে, যেটা তোমরা অলরেডি চেনো। এছাড়াও আফগানিস্তানের স্পেশালি খুব এই একটা ঐতিহ্যবাহী পোশাক আছে। সেই ঐতিহ্যবাহী পোশাকটা দেখো কিরকম দেখা যায়, এটাকে বলা হয় পশতুন পোশাক। তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট মেয়ে এরকম একটা খুব গর্জিয়াস, মানে অনেকগুলো ডিজাইন করা, অনেকগুলো কারুকার্য করা একটা ড্রেস পরছে। এইটা হচ্ছে মূলত আফগানিস্তানের আরেকটা ঐতিহ্যবাহী পোশাক, এটাকে বলা হচ্ছে পশতুন পোশাক, ঠিক আছে। তাহলে আফগানিস্তানে যদি প্রশ্ন আসে যে আফগানিস্তানের সবচেয়ে বেশি ঐতিহ্যবাহী পোশাকটা কি, সেটা হচ্ছে কি পশতুন পোশাক। আহমেদ মুয়াজ, কিছু বলতে চাও? মুয়াজ হ্যান্ড রেজ করেছো, কিছু বলবে? স্যার আফগানিস্তানের ভাষা তো এই এই ভাষার নাম কি? আফগানিস্তানের প্রধান ভাষা হচ্ছে পশতু অথবা দাড়ি, জি পশতু। আচ্ছা, আর পশতু হচ্ছে তাদের ভাষার নাম, আর পশতুন হচ্ছে পোশাকের নাম, বুঝতে পারছো? একটু জি ডিফারেন্ট হচ্ছে। পশতু হচ্ছে ভাষার নাম, আর পশতুন লাস্টে দন্ত ন আছে একটা, সেটা হচ্ছে তাদের পোশাকের নাম। ওকে, সো পশতুন আরেকটা দেখতে পাচ্ছ এখানে। এই ধরনের পোশাক যারা একটু মানে মহিলারা যারা আছে, বা বিভিন্ন মেয়েরা এই এই ধরনের পোশাকগুলো পরে থাকে। তো এগুলো হচ্ছে আফগানিস্তানের ঐতিহ্যবাহী পশতুন পোশাক। এবার আমরা জানবো যে আফগানিস্তানে কি ধরনের উৎসব পালন করা হয়। আফগানিস্তানে নওরোজ নামে একটা পোশাক, একটা ঐতিহ্যবাহী উৎসব পালন করা হয়। এটা কবে? এটা বসন্তকালে এই উৎসবটা পালন করা হয়। এই সময় তারা কি কি করে? এই সময় তারা বিভিন্ন ধরনের আম, জলসার আয়োজন করে, বিভিন্ন ধরনের আম, নাচ গান হয় সেখানে, বিভিন্ন ধরনের খেলার বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়, ঐতিহ্যবাহী খাবারের তারা আয়োজন করে। তোমরা দেখতে পাচ্ছ আরেকটা ছবি, এটা হচ্ছে আফগানিস্তানের নওরোজ উৎসবের ছবি। এই দিন তারা কি করছে, তারা বিভিন্ন জায়গায় এরকম সাজায়, বিভিন্ন আহ, বাচ্চারা বিভিন্ন হচ্ছে এই মানে খেলাধুলায় মেতে ওঠে, ঠিক আছে। তো এগুলো সব হচ্ছে আফগানিস্তানের একটা ঐতিহ্যবাহী উৎসব, এটাকে বলা হয় নওরোজ উৎসব। এছাড়াও যেহেতু আফগানিস্তানের বেশিরভাগ মানুষ হচ্ছে মুসলমান ধর্মীয়, তারা হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এইসব অনুষ্ঠানও পালন করে থাকে। বুঝতে পারছো আফগানিস্তানের তাহলে ঐতিহ্যবাহী উৎসব নিয়ে? সবার কাছে ক্লিয়ার? Yes, sir. Yes, sir.
ওকে, আমরা এবার চলে যাবো শ্রীলঙ্কায়। মানে শ্রীলঙ্কার যে ঐতিহ্যগুলো সেগুলো জানার চেষ্টা করব। দেখো, শ্রীলঙ্কার মানুষ, শ্রীলঙ্কা কোথায় মানচিত্রে দেখবে যে ভারতের একদম দক্ষিণে, ভারতের দক্ষিণে যে এটা যদি হয় ভারত, এই সম্পূর্ণ অংশটা হচ্ছে ভারত, ঠিক আছে? এগুলো সব হচ্ছে ভারত। ভারতের দক্ষিণে এই যে দেখো একটা অংশ দেখতে পাচ্ছ, এই ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। মালদ্বীপের একদম পূর্ব দিকে এই শ্রীলঙ্কা অবস্থিত। যেহেতু এটা অনেকটা পানির ফোঁটার মতো শেপ, দ্যাটস ওয়াই এটাকে অনেক সময় বলা হয় যে ভারত মহাসাগরের চোখে মানে পানি, চোখের পানির ফোঁটা বলা হয় মানে শ্রীলঙ্কাকে। কারণ শ্রীলঙ্কার শেপটা হচ্ছে একটা এক ফোঁটা পানির মতো, অনেকটা চোখ থেকে যখন মানুষের পানি পড়ে যেরকম শেপ তৈরি হয়, শ্রীলঙ্কার মানচিত্রটা অনেকটা এইরকম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জানবো যে শ্রীলঙ্কার ভাষা কি। প্রথমত শ্রীলঙ্কার যে মানুষ সবচেয়ে বেশি যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে সিংহলি। শ্রীলঙ্কার প্রধান ভাষার নাম কি? সিংহলি ভাষা। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা জানবো শ্রীলঙ্কার মানুষ কি খায়। দেখো, শ্রীলঙ্কার মানুষ এই দক্ষিণ এশিয়ার মানুষের যে খাদ্যাভ্যাস অনেকটা সেরকমই, তারাও কিন্তু অনেক বেশি ভাত খায়, ঠিক আছে? বাট ভাত এবং চিংড়ি দিয়ে তৈরি একটা স্পেশাল খাবার আছে, এটাকে বলা হয় কিরিবাত নামে একটা খাবার। দেখো, তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ ভাত এবং ভিতরে চিংড়ি দিয়ে রেখেছে, এবং উপরে একটা হালকা সস জাতীয় বিষয় মানে একটা তৈরি করেছে। এটাকে বলা হয় মূলত কিরিবাত, ঠিক আছে? এটা ভাত এবং চিংড়ির সমন্বয়ে তৈরি একটা খাবার। এরপরে অদ্রিজা কিছু বলছো? না স্যার। আচ্ছা, এরপর আমরা জানবো যে এছাড়াও আর কি খাবার খায়। দেখো, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতোই ভাত, মাছ, মাংস, শাকসবজি, ডাল, মসুরের ডাল স্পেশালি, এই ধরনের খাবারগুলো শ্রীলঙ্কার মানুষেরা খেয়ে থাকে। তো শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী পোশাক কি কি আছে? শরম এবং ধুতি। এখন দেখো, তোমরা দেখতে পাচ্ছ একটা পোশাক পরে আছে একটা পরিবার, শ্রীলঙ্কার পরিবার এটা। তো এই যে পরিবারের যে পোশাকটা, এটাকে বলা হচ্ছে শরম, ঠিক আছে? এইটা তাদের ঐতিহ্যবাহী পোশাক, এটা হচ্ছে শরম। মানে উপরে অনেকটা শার্টের মতো, এবং নিচের যে ড্রেসটা এটা অনেকটা লুঙ্গির মতো, বাট লুঙ্গি না। এটা দেখতে কারুকার্য করা থাকে, এবং এটাকে বলা হয় শরম। এছাড়াও ধুতি, শার্ট, তারপরে মহিলারা স্পেশালি শাড়ি, যেগুলো ভারতীয় উপমহাদেশে পরা হয়, সেগুলো শ্রীলঙ্কায় প্রচলিত আছে। সবার কাছে ক্লিয়ার শ্রীলঙ্কার পোশাক সম্পর্কে? Yes, sir. এরপর জানবো শ্রীলঙ্কার উৎসব সম্পর্কে। শ্রীলঙ্কার সবচেয়ে বড় যে উৎসবটা হয় সেটাকে বলা হয় ক্যান্ডি, সেটাকে কি বলা হয়? ক্যান্ডি এসালা পেরাহারা। দেখো, নামগুলো একটু উইয়ার্ড মনে হয় আমাদের, তাই না? ক্যান্ডি এসালা পেরাহারা। তো এটা আসলে মূলত কি? এটা হচ্ছে শ্রীলঙ্কার অনেক মানুষ যেহেতু বুদ্ধ ধর্ম পালন করে, তো এই বুদ্ধ ধর্মের আহ গৌতম বুদ্ধ যিনি ছিলেন, ওনার একটা দাঁতের ধ্বংসাবশেষ আছে। ওই ধ্বংসাবশেষের সম্মানে মূলত এই অনুষ্ঠানটা পালন করা হয়। আর এই অনুষ্ঠান কিভাবে তারা পালন করে? অনেক ধরনের আলোকসজ্জা করে, তারপরে হাতির উপরে দেখবে এরকম অনেক ধরনের কারুকার্য করে, লাইটিং করে হাতিটাকে সাজায়, এর মধ্যে নৃত্য করে তারা, বিভিন্ন ধরনের নাচ গান করে। তোমরা দেখতে পাচ্ছ একটা সাজানো খুব চাকচিক্যময় একটা হাতি, এবং আশেপাশে মানুষ ঢোল বাজাচ্ছে, নাচছে, গাইছে, তাই না? তো এইটাই হচ্ছে ক্যান্ডি এসালা পেরাহারা নামে শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী, সবচেয়ে বড় ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এছাড়াও দেখো, নিচে আরো আরো কিছু চিত্র দেখতে পাচ্ছ, যেটা মূলত এই যে উৎসবটা তাদের, সেই উৎসবেরই অন্তর্ভুক্ত। তবে এইটাকে বলা হচ্ছে ভোসক পোয়া নামে আরেকটা উৎসব, ঠিক আছে? এই ভোসক পোয়া জিনিসটা কি? ভোসক পোয়াটা হচ্ছে একটা বৌদ্ধ পূর্ণিমার উৎসব। এই বৌদ্ধ পূর্ণিমা মূলত কি? বৌদ্ধ ধর্মের যে প্রবর্তক গৌতম বুদ্ধ বলা হয়, উনার ওই বৌদ্ধ ধর্মের মানুষেরা মনে করে যে বুদ্ধের মানে গৌতম বুদ্ধের জন্ম এবং মৃত্যু প্লাস হচ্ছে জ্ঞান অর্জনের একটা স্পেশাল দিন। ওই দিনটা তারা বৌদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করে, বা এটাকে ভোসক পাওয়া বলে ওদের দেশে। এদিনও তারা বিভিন্ন ধরনের ধর্মীয় সঙ্গীত, নাচ গান, নৃত্য, বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার, এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তারা এই দিনটাকে উদযাপন করে থাকে। তাহলে শ্রীলঙ্কার সবচেয়ে বড় উৎসব কোনটা? ক্যান্ডিয়াসালা পেরাহারা, যেটা আমরা দেখলাম অলরেডি। আর এখানে ক্যান্ডি যে নামটা, এটা হচ্ছে শ্রীলঙ্কার একটা শহরের নাম, মূলত ওই শহরেই এই উৎসবটা পালন করা হয়, দ্যাটস ওয়াই এখানে ক্যান্ডি কথাটা আসছে। তো শ্রীলঙ্কা সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানবো হচ্ছে ভুটান দেশটা সম্পর্কে। ভুটান দেখো, খুব ছোট্ট একটা দেশ। ভুটানের মানচিত্র যদি দেখে আসি আমরা, বাংলাদেশের ঠিক উত্তরে অবস্থিত দেশটার নাম হচ্ছে ভুটান। দেখো, এইটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের উত্তর অংশে এই যে এখানে একটু ইন্ডিয়ার একটা অংশ আছে, ইন্ডিয়ার অংশটা পার হলেই কি এই যে এখানে ছোট্ট একটা অংশ দেখতে পাচ্ছ না, এইটা হচ্ছে মূলত ভুটান দেশ, ঠিক আছে?
তো ভুটান দেশটা বাংলাদেশের থেকেও আয়তনে অনেক ছোট এবং জনসংখ্যার দিক থেকেও বাংলাদেশের থেকে অনেক কম জনসংখ্যা আছে ভুটানে। এবার আমরা জানবো যে ভুটানের ভাষা কি। প্রথমে দেখো, ভুটানের যে রাষ্ট্রীয় যে ভাষাটা সেটাকে বলা হয় জংখা। কি বলা হয় সেটাকে? জংখা। জংখা। তো সবাই একটু মনে রাখবে, ভুটানের রাষ্ট্রীয় ভাষার নাম কি? জংখা। ঠিক আছে। সো ভুটানের যে খাবার, সেখানেও চাল ভাত এই ধরনের খাবারগুলো তারা খেয়ে থাকে। তবে তাদের এখানে লাল চাল, লাল রঙের এক ধরনের চাল পাওয়া যায়। বাংলাদেশেও লাল চাল পাওয়া যায়, কিন্তু সেটা খুব কম পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে। তো একসময় বাংলাদেশেও লাল চালের প্রচলন অনেক বেশি ছিল। এখন মানুষ রিফাইন করা চাল, মানে মেশিনে ভাঙানো চাল, যেটা একদম সাদা হয়ে যায়, সেগুলো মানুষ বেশি খায়। বাট লাল চালের প্রচলনটা এখনো ভুটানে অনেক বেশি আছে। এরপরে আরেকটা হচ্ছে শস্য জাতীয় উদ্ভিদ থেকে খাবার তৈরি করা হয়, সেটাকে বলা হয় বাজরা। বাজরা, দেখো আমি একটা ছবি এখানে রেখেছি বাজরার। বাজরার যে শস্যটা, এটা দেখতে অনেকটা বাংলাদেশের যে এক ধরনের ডাল আছে, মাসকলাই বলা হয়, ওই ধরনের দেখতে মনে হয়, কিন্তু এটা একটা ভিন্ন একটা হচ্ছে খাবার। এছাড়া ভুট্টাও প্রচলিত ভুটানে অনেক বেশি। এছাড়া ভুটানের মানুষ কি খায়? খাবারের মধ্যে মাংস খায়, মসুর ডালটা খুব বেশি খায়। এছাড়া সবজিও তারা খেয়ে থাকে। এছাড়াও দুগ্ধজাত খাবারের মধ্যে তারা হচ্ছে বিভিন্ন ধরনের চিজ বা পনির তৈরি করে এবং মাখনও তারা খেয়ে থাকে, যেগুলো তোমাদের এখানে আন্ডারলাইন করা হয়েছে। সবাই এগুলো ভালো করে মনে রাখবে। এবার আমরা জানবো যে ভুটানে কি কি ধরনের ঐতিহ্যবাহী পোশাক আছে। যে পোশাকটা ঐতিহ্যবাহী পোশাক, তার নাম হচ্ছে ঘো। দেখো তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, এটা দেখতে আসলে কেমন দেখা যায়। এই যে দেখো, একজন লোক, ভুটানিজ লোক, সে হচ্ছে এই ঘো নামের যে পোশাকটা সেটা পরে আছে, দেখতে পাচ্ছ? অনেকটা মানে বাংলাদেশের পাঞ্জাবির মতো, কিন্তু আসলে একটু পাঞ্জাবি না, মানে পাঞ্জাবির মতো কিন্তু ঢেরা ঢালা। এবং দুই হাতটা তারা একটু মানে দুই হাতে এক ধরনের বিশেষ বিশেষ বর্মের মতো একটা অংশ পরে। পাশাপাশি কোমর থেকে ঘাড় পর্যন্ত আরেকটা বেল্টের মতো একটা পোশাক দিয়ে তারা আবৃত করে রাখে। এই পোশাকটাকে বলা হয় ঘো। আর ঘো নামক পোশাকের মধ্যে কোমরের মধ্যে দেখো, কোমর থেকে একদম ঘাড় পর্যন্ত একটা এই অনেকটা বাঁধ দেওয়া অংশের মধ্যে দেখাচ্ছে, তাই না? এই অংশটাকে বলা হয় হচ্ছে কাবনি। ঠিক আছে। তো কাবনি তোমরা আরো বুঝতে পারবে পরবর্তী ছবিটা যদি দেখো। এই যে দেখো, ঘোয়ের উপরে তারা একটা চাদরের মতো, অনেকটা বা ওড়নার মতো পেঁচিয়ে রাখে একটা পোশাক, এটাকে বলা হয় কাবনি। দেখতে পাচ্ছ সাদা অংশ, এটাকে বলা হচ্ছে কি? কাবনি। সবার কাছে ক্লিয়ার ভুটানের মানুষের পোশাক সম্পর্কে? Yes, sir. Yes, sir. এছাড়াও কাপড়ের বেল্ট আকৃতির বা অন্য আকৃতির আর কি থাকে সাধারণত। এগুলো কোমর থেকে শুরু করে একদম ঘাড় পর্যন্ত তারা এগুলোকে আবৃত করে রাখে। আচ্ছা, তো মহিলারা কি পরে? পুরুষদের পোশাক তো আমরা দেখলামই। এবার দেখো মহিলাদের পোশাকটা কিরকম হয়। এই যে দেখতে পাচ্ছ দুইজন ভুটানিজ মহিলা, তারা হচ্ছে দুজন তাদের ঐতিহ্যবাহী পোশাকটা পরে আছে। তো ওই সম্পূর্ণ পোশাকের সেটটাকে বলা হয় কিরা। কি বলা হয় বলো তো সবাই? কিরা। সম্পূর্ণ পোশাকের অংশটাকে বলা হয় কিরা। দেখতে পাচ্ছ এখানে নামটা আন্ডারলাইন করে রেখেছি। তো এই কিরা সম্পূর্ণ ড্রেসটার সেটটাকে বলা হয় কিরা। তো এর মধ্যে কেরা এবং রাচু ব্যবহার করে। এখন কেরা কোন অংশটুকু? দেখো পোশাকের উপরের অংশের তাদের এই কাঁধের অংশের মধ্যে একটা দেখো ভাঁজ করে রাখা অন্যার মতো করে একটা অংশ দেখা যাচ্ছে না? এটাকে বলা হয় কেরা। বুঝতে পারছো? কিরা আর কেরার মধ্যে ডিফারেন্স আছে। কিরা বলতেছি আমরা সম্পূর্ণ ড্রেসটাকে, আর কিরা আর কিরা বলতেছি সম্পূর্ণ ড্রেসটাকে, আর কেরা বলতেছি কোনটাকে? দেখো ঘাড়ের মধ্যে তার একটা অংশ ঝুলিয়ে রেখেছে, এটাকে বলতেছে কেরা। ঠিক আছে। আর রাচু বলতেছে, দেখো আরেকটা অংশ রাচু হচ্ছে এই যে নিচে দেখো, আমরা আরেকটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। এই যে সরি, ভুল বলেছি। গলার মধ্যে, ঘাড়ের মধ্যে বা কাঁধের মধ্যে যেটা, এটা হচ্ছে রাচু, এটা কেরা না, এটা হচ্ছে রাচু। আর ড্রেসের যে নিচের অংশ, এই যে দেখো নিচের যে অংশটুকু, মানে এই অংশটুকু কোমর থেকে একদম পা পর্যন্ত যে অংশটুকু, এইটাকে বলা হয় কেরা। তাহলে সম্পূর্ণ ড্রেসটার নাম কিরা, কোমর থেকে নিচ পর্যন্ত পা পর্যন্ত যে অংশটা, এটার নাম কেরা। আর ঘাড়ের মধ্যে দেখো বা কাঁধের মধ্যে তাদের একটা মাফলার আকৃতির বা একটা এই ওড়না আকৃতির একটা ড্রেস পরে, এটাকে বলা হয় রাচু। সবার কাছে ক্লিয়ার? ভুটানের যে ঐতিহ্যবাহী মহিলাদের পোশাক, এটা নিয়ে আশা করি সবাই বুঝতে পারছো। Yes. এরপর এরপর হচ্ছে দেখো, ধর্মীয় অনুষ্ঠানের নাম হচ্ছে সেচু। এই সেচু কথাটা কি? সেচু হচ্ছে গুরু রিনা পোসে নামে একজন মানুষ ছিল, যে বৌদ্ধ ধর্ম তাদের দেশে মানে প্রচার করত। ঠিক আছে। ওই বৌদ্ধ ধর্মের প্রচারক যে লোকটা, গুরু রিনাপোসে নামে একজন মানুষ, তার স্মরণে একজন ধর্মীয় নৃত্য করে, ওইটাকে বলা হয় সেচু। ঠিক আছে। তাহলে ধর্মীয় নৃত্য যার নাম হচ্ছে সেচু, এটা কি কারণে করা হয়? তাদের দেশে একজন ধর্মীয় গুরু ছিল বা বৌদ্ধ ধর্মের একজন গুরু ছিলেন,
যার নাম হচ্ছে গুরু রিনাপোসে, ওনার স্মরণে এই ধরনের উৎসবটা পালন করা হয়। দেখতে পাচ্ছ তোমরা চিত্রের মধ্যে যে মুখের মধ্যে রং বেরঙের বিভিন্ন মাস্ক, এরপরে বিশেষ এক ধরনের পোশাক পরে তারা ধর্মীয় নৃত্য করছে, এটাকে বলা হচ্ছে সেচু উৎসব। এছাড়াও তারা বসন্তকাল যখন আসে তখন আরেকটা ধরনের উৎসব পালন করে, সেটাকে বলা হয় পারো উৎসব। তবে এটাও অনেকটা এই যে আহ গুরু রিনাপোসের স্মরণেই পালন করা হয়, তবে সেটা হচ্ছে পারো নামে একটা শহরে পালন করা হয়, এজন্য সেটাকে বলা হয় কি পারো উৎসব। তো আশা করি আজকে যে আমরা আলোচনাগুলো করেছি, আমি অনেকগুলো ছবি তোমাদেরকে দেখিয়েছি, এর থেকে তোমরা খুব ভালোভাবে আইডিয়া পেয়েছো যে কোন ধরনের পোশাক কি। তো ক্লাস রেকর্ডিং যত অবশ্যই থাকবে, কিন্তু ওগুলো পোশাক নিয়ে কোন কনফিউশন থাকে এখন একটু দেখে সেগুলো আবার তোমরা। হ্যাঁ বলো, কোনো কনফিউশন আছে? স্যার ইসলামের মেন ধর্ম কি? বৌদ্ধ ধর্ম। স্যার কপি হচ্ছে একটু। প্লিজ সবাই একটু মিউট করে রাখো, তাহলে আর সাউন্ডের ইকো হবে না। ওকে, সো আমাদের আজকে আলোচনা শেষ। এই চ্যাপ্টারে কিন্তু অলরেডি আমাদের যে আলোচনার মতো বিষয়গুলো ছিল সেগুলো আমরা সবগুলো শেষ করে ফেলেছি, অর্থাৎ অধ্যায় 7 আমাদের আলোচনা করা শেষ। এখানে আমরা প্রথমত কি কি শিখেছি, বিভিন্ন দেশের অবস্থান মানচিত্রে কোনটা কোন দেশ কোথায় অবস্থান সেগুলো দেখেছি, এবং প্রত্যেক দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, তাদের খাবার দাবার, তাদের ভাষা, তাদের ধর্ম, ধর্মীয় পোশাক, ধর্মীয় উৎসব, এছাড়াও ঐতিহ্যবাহী পোশাক, হ্যাঁ, এই ধরনের সব ইনফরমেশন গুলো আমরা জানার চেষ্টা করেছি। তো তোমরা নেক্সট ক্লাসে যেটা করবে, এই তিনটা দেশ অর্থাৎ আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং ভুটান, এই তিনটা দেশের ভাষা, খাবার দাবার, তাদের ঐতিহ্যবাহী পোশাক, বিভিন্ন অনুষ্ঠান, এগুলো সবকিছু সম্পর্কে জেনে আসবে, ভালো করে পড়ে আসবে। আমরা তোমাদেরকে আবারও সেখান থেকে কোশ্চেন করব। এছাড়া তোমাদেরকে একটা ছোট্ট হোমওয়ার্ক দিচ্ছি, যেহেতু আমাদের সবগুলো দেশের সম্পর্কে অলরেডি জানা হয়ে গেছে। তোমরা এই যে এখানে একটা অংশ দেখতে পাচ্ছ, এখানে একটা টেবিল তৈরি করা হয়েছে, তোমরা এখানে একটা দেশের নাম লিখবে। লেটস সে এখানে বাংলাদেশ, তারপর ভারত, নেপাল, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই ধরনের নামগুলো লিখবে। তারপর তাদের দেশের সাংস্কৃতিক উপাদানের নাম লিখবে। সাংস্কৃতিক উপাদান মানে কি কি, বিভিন্ন উৎসব, পোশাক, খাবার, এগুলো সবকিছু তোমরা এখানে ছোট ছোট করে লিখে ফেলবে, ঠিক আছে? স্যার বই করবো? না না, খাতায় করবে, বইয়ে লিখবে না, ঠিক আছে? বইয়ে লেখা এখানে আটবে, ধরবে না। সেই জন্য সবাই খাতায় লিখবে, এবং খাতায় লেখার পরে সফটওয়্যারে যে তোমরা সাবমিট করো সেই জায়গাতেই সাবমিট করে দিবে। সবার কাছে ক্লিয়ার? তাহলে আমরা যদি কোনো কোশ্চেন না থাকে, আমাদের আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।